Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত গল্প পাঠের আসরে আজকের নিবেদন কালো ঘুড়ি। রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গল্প পাঠের শুরুতে কৃতজ্ঞতা জানাই দেবাঞ্জন ব্যানার্জিকে, যিনি আমাদের একটি বই দান করেছেন এবং সেখান থেকেই আজকের এই নির্বাচিত গল্পটি পাঠ করা হচ্ছে। গল্প কালো ঘুড়ি। বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, আমার চাপরাস ও সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথায় যেন একটা কাক ডাকছে। মাথার ওপর পাখার মৃদু ঘরঘর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ফটিকবাবুর তিনতলার এই ঘরে। হঠাৎ দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ভর দুপুরে আবার কি এলো? কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই এক পাশের সিঁড়ির অন্ধকার থেকে একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এ বাড়ির নতুন ভাড়াটে বুঝি? অসময়ে একটু বিরক্ত করতে এলাম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝ বয়সী, পরনে ধুতি পাঞ্জাবি। না, তাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে না। সম্ভবত সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। আপনাকে তো ঠিক চিনলাম না। আগে আমার নাম অবিনাশ হালদার। ও আচ্ছা আমি ওই ছাদের কোনায় যে ঘরটা, ওখানেই থাকি। আচ্ছা, দেখলাম ছাদে আপনি ঘুড়ির মাঞ্জা দিচ্ছিলেন। কি জানেন তো, অ্যাকচুয়ালি আমার না একটা সময় এই ঘুড়ি ওড়ানোর ভীষণ শখ ছিল। তাই নাকি? হ্যাঁ, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে একটু পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সঙ্গে এখন? ছাদের কোনায় একটা ঘর আছে। লোকটা তাহলে হয়তো সত্যি সেখানে থাকেন। মাস তিনেক হলো উত্তর কলকাতায় এই 4 তলা পুরনো বাড়িটায় ভাড়াটে হিসাবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ফটিকবাবু সকাল 8টাতে অফিস বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এ বাড়িতে কারো সঙ্গেই পরিচয় নেই তার। বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন। আগন্তুককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কাজেই ফটিকবাবু তাকে নিজের পরিচয় দিয়ে বললেন, আরে আসুন আসুন আসুন, ঘরে আসুন। আচ্ছা আচ্ছা, চলুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ারে বসলেন। লোকটার মুখে কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছেরই মনে হলো ফটিকবাবুর। আচ্ছা, আপনার কি করা হয়? করা? আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, এখন আর কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তার দৃষ্টি পড়ল পাশের টেবিলের ওপরে। ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন,
আরে, চাপরাশ ঘুড়ি, বেশ ভালো ঘুড়িগুলো। আমার প্রিয় ঘুড়ি ছিল চাপরাশ। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, হ্যাঁ। ঘুড়ি ওড়াবার দিন। ওড়াবো কাল। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। তাই বুঝি? আরে, লোকে তো নাম দিয়ে ফেলেছিল চাপরাশদা, আবার কেউ কেউ ডাকতো চাপরাশ বাবু বলে। কলকাতায় আসার পর মাঝে অবশ্য বছর আটেক ঘুড়ি ওড়াবার সুযোগ তেমন হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম সে ভাড়া বাড়ির ছাদেও এক চিলতে জায়গা ছিল না, আশেপাশে কোনো মাঠও নেই। আমি কিন্তু খুব মুষড়ে পড়েছিলাম। এই বাড়িটা আমার পছন্দ হয়ে গেল ওই বিরাট ছাদটা দেখেই। আচ্ছা, কাল কিন্তু মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ দেখাই যায় না মশাই। এখনকার ছেলে মেয়েদের শৈশবটাই কেমন যেন বদলে গেল। ঠিক বলেছেন। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনো কিছু ঘুড়ি ওড়ে এই পাড়াতে। বহুদিনের প্রথা, হয়তো সেই কারণেই এখনো সেটা পুরোপুরি মুছে যায়নি। ঠিক ঠিক। কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যাটা কমছে। আমাদের ছেলেবেলায় কিন্তু ভিডিও গেমস, কম্পিউটার এসব ছিল না, সেই আর পিঠে বইয়ের বস্তাও থাকতো না। অবশ্য মাঠও এখন প্রায় নেই বললেই চলে। তা যা বলেছেন। তাহলে বলুন, ছেলে মেয়েদের আর দোষ কি? এ পাড়াটা তো খুব পুরনো। হুম, ঘুড়ি ওড়ানো একসময় উৎসবের মতো ছিল এখানে। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকমের যে গোপন ফর্মুলা ছিল সেই সব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ কেউ নিয়ে আসতো বেলোয়ারি কাঁচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটতো ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম মাঞ্জায় মেশানো হতো। তা যা বলেছেন। একবার ওই কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল, জানেন? তাই নাকি? পরে শোনা গেল সে নাকি মশাই শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। ওরে বাবা! আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে নাকি তার নতুন কেনা অস্টিন গাড়িটাই হেরে বসেছিল বাজি ধরে ঘুড়ির লড়াইতে। তাই নাকি? হ্যাঁ, সে সময় পয়সাওয়ালা লোকেরা বাজি ধরতেন ঘুড়ির লড়াইতে। পুরনো দিনের ইতিহাস বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতেই একটু ইতস্তত করে ফটিকবাবু বলে ফেললেন, জানেন, হ্যাঁ? কাল আমিও একটা বাজি ধরেছি ওই ঘুড়ির লড়াইতে। মানে? মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমি জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজিটা ধরতেই হলো। কিরকম? ব্যাপারটা একটু খুলেই বলি আপনাকে। হ্যাঁ। দিন 5 আগে শনিবার দুপুরে অফিস ফেরতা পাড়ার মোড়ে ওই বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। আচ্ছা। পাড়ায় তো আমি নতুন, ও বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কি ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞেস করছিল ওই লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। কথাটা অবশ্য আমি মিথ্যে বলিনি। ছেলেবেলায় 2-1 বার ছাড়া আমার চাপরাশ কেউ কোনোদিন কাটেনি। তাই নাকি? কিন্তু বুড়োটাকে এই কথা বলা মাত্রই আমার পিছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি। তা বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? কে কত বড় ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে মাঝবয়সী একজন লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ছাট চুল, পরনে রং চঙের শার্ট আর রং চটা জিন্সের প্যান্ট।
বোতাম খোলা বুকে সোনার চেনে একটা বাঘনখের লকেট। লোকটার সঙ্গে আরও কয়েকজন যুবক। আমি তাকাতেই সেই লোকটা এরপর হাত জোর করে নমস্কার করে বলল, নমস্কার, নমস্কার। আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতে থাকি। তা লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনায় 15 নম্বরের বাড়িতে নতুন ভাড়া এসেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাতে সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। কাজেই ফটিকবাবু বললেন, আমার আপত্তি নেই, হতেই পারে। তবে একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? কিছু নিয়মও থাকবে লড়াইতে। আচ্ছা, 3 বার খেলা হবে, বুঝলেন? 3 বার। ঠিক আছে। যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। ঠিক। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে। 10,000? 10,000 মানে এই খেলায় 10,000 টাকা বাজি। আচ্ছা। আমার গায়ে জমিদারি রক্ত আছে। ঘুড়ির লড়াইতে বাজি ছাড়া আমি খেলি না। না না, বাজি ধরা ঠিক নয়। বাজি ধরে নেয় ভাই। এমনি লড়াই হতে পারে, খুব বেশি হলে মোড়ের মাথায় আবার খাবো রেস্তোরাঁয় মটন বিরিয়ানি বাজি হতে পারে। মটন বিরিয়ানি আবার বাজি হলো নাকি? আপনি কি ভয় পেলেন? তা ট্যাঁকে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। না না, ও টাকা আমার আছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। কেন ঘুড়িওয়ালার কাছে মিথ্যা গল্প করছিলেন দাদা? আপনার ঘুড়ি নাকি কেউ কাটতে পারে না? এসব গল্প আমার ঢের শোনা আছে। আমি একদম সত্যি বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকেরা কি বলে শুনুন। গ্রামে যেতে আমার বয়েই গেছে। সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলেম বোঝা যাবে। ও বুঝেছি। এই যে বুড়ো, বাবুকে তুমি খোকা লাটিম আর ছোট ঘুড়ি দাও। খবরদার মাঞ্জা যেন কড়া না হয়, হাত কেটে যাবে বাবুর। তা বাবা বিশ্বকর্মা পুজোয় খোকা বাবুদের সঙ্গে বাবু ঘুড়ির লড়াই খেলবে। মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সাও তুমি আমার থেকে নিয়ে নিও, বুঝলে বুড়ো দোকানদার? খাদু মল্লিকের সাঙ্গাতরা তার কথা শুনে খ্যাঁ খ্যাঁ করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার ঘুড়ি কোনোদিন সত্যি কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রুপ! হঠাৎ যেন ফটিকবাবুর মাথাটা কেমন বিগড়ে গেল। ঠিক আছে, কে কত বড় ঘুড়িবাজ দেখা যাবে। হ্যাঁ, আমি রাজি। কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক ফটিকবাবুকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানের দিকে ছুঁড়ে দিয়ে বলল, হ্যাঁ এ না, আমার আপনার দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু ওকে টাকাটা দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উড়বে, মনে রাখবেন, কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা পছন্দ করি না। চল। ফটিকবাবুকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিক এরপর দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অগত্যা সোমবার অফিস ফেরত ফটিকবাবুও সেই বুড়োটার কাছে 10,000 জমা রেখে এলেন। তবে ফটিকবাবু নিশ্চিত খাদু মল্লিক ফটিকবাবুকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা ফটিকবাবু কোনো অনাথ আশ্রমকে দান করে দেবে বলে ভাবলেন। অবিনাশবাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিতভাবে বললেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘুড়ি? আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? হ্যাঁ, চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে
সাধু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক। সেও অনেক দিন বাজি হারেনি। যাই হোক, আপনার জন্য শুভ কামনা রইল। ঠিক আছে, আমি এখন আসি। পরিচয়টা সেরে গেলাম। আর একটা কথা, এই বাড়ির ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। ঠিক, মনে রাখবো। চল। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবুকে একটা নমস্কার করে বাইরের সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত লোক। কেমন খুট করে এলেন, আবার তেমনি হুট করে চলে গেলেন। বিকেলবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা তো বলে গেল সে ওই ঘরটাতে থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক এখন বাইরে বেরিয়েছে, মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিকশা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের দিকে তাকিয়েই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে। কত রকমের ঘুড়ি, চাপরাশ, চাঁদিয়াল, পেটকাঠি, বগ্গা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে আকাশে ছেয়ে যাওয়া নানা রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝেই আশেপাশের বাড়ির ছাদ বা নিচের রাস্তার গলির থেকে উল্লাসধ্বনি উঠছে, ভোকাট্টা, ভোকাট্টা। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতো ধরার জন্য পিছু ধাওয়া করেছে ছেলের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকাল ঠিক 5টায় উড়বে সেই কালো ঘুড়িটা। তার চাপরাশগুলো, সুতো, লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কেউ কোনো দিন কাটতে পারেনি। তবুও দুপুরবেলায় খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন, তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু। আকাশে এখন আর খুব বেশি ঘুড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ। শুধু একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল তার। একটা চাপরাশ ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকে আছে। পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা। কিছু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিশে কালো ঘুড়ি তার জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে
এ কোণ সে কোণে যে কয়েকটা ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে একটা প্রচণ্ড চঞ্চলতা শুরু হলো। পরিমরি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয়মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছোঁ মেরে এগিয়ে আসে চাপরাশের দিকে, কখনো বাবার ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়ির দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন স্যাঁত করে সরে যাচ্ছে এপাশ ওপাশ ওপর নিচ, প্যাচ লাগতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং। সেখানে লড়াই করছে দুই বক্সার, কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ প্যাঁচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাঁচকা টান দিলেন সুতোয়। পরক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করলো। উল্লাসে লাফিয়ে উঠে ছাতের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। তার ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরা হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই একই রকম মিশমিশে আরও একটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশ খেলা শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করলো। একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়ছে। খুব ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়, ঠিক এমনভাবেই নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয়ই তাই। এখন প্যাঁচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়ি ভোগ কাটটা। এ সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাঁচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃত প্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোঁত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তাঁর লাটাইয়ে সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তার চাপরাশ। সুতোয় নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাঝ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপরাশ যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালোই ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? অবিনাশবাবু? হ্যাঁ, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি।
প্রথমবার আপনি কালো ঘুড়িটাকে কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস খাটবে না, কিন্তু এ লড়াইটা যেভাবেই হোক জিতবে সে। দিন, লাটাইটা এবার আমাকে দিন। লাটাইটা? কেন কেন? আপনাকে দেব কেন? দেবেন, কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমি লড়ব এই ঘুড়িটা দিয়ে। অবিনাশবাবুর হাতে ধরা রয়েছে ছাদের মাথায় যে চাপরাশ ছিল সেটা। কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? না না, ব্যাপারটা অনৈতিক হবে। আর তাছাড়া আপনি যদি... কি ভাবছেন, আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে, তাই তো? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরেই বুঝবেন। আশ্চর্য! সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন, লাটাইটা দিন, সময় বেশি নেই, দিন দিন। নিন, এই নিন তবে। আর শুনুন, হ্যাঁ, টাকাটা আপনার কাছেই রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, বুঝবেন বুঝবেন। আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে একটু দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না, মাথায় থাকবে? আপনি নিশ্চিন্তে থাকুন, খাদু মল্লিকের প্যাচ এবার আমি কাটবই। ঠিক আছে। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। উপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটাও পাকা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকাতে গোত্তা খেল ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘুড়ি একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘুড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চলেছে দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পিছন ফিরে ছাদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। একসময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এই যে খাদু মল্লিক! তাহলে আকাশে কালো ঘুড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারদিকে একবার তাকিয়ে নিয়ে খাদু মল্লিক দুহাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক জ্যান্ত হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি। আর মাত্র কয়েকটা পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম। এসো এসো, আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি। এসো এসো।
এসো। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে, যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাদু মল্লিক দাম করে পড়ে গেল ছাদে। আর এর পর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবুর হাতের লাটাই নাড়তে শুরু করলেন। তাঁর চাপরাশ বাজ পাখির মতো ধেয়ে গেল কালো ঘুড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাঁচ লাগিয়ে লাটাইতে একটা হ্যাচকা টান দিলেন তিনি। কেটে গেল খাদু মল্লিকের কালো ঘুড়ি। আশপাশ থেকে শোনা গেল শোরগোল। অর্থাৎ আড়াল থেকে এ লড়াই অনেকেই এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তার চাপরাশটা নিচে নামালেন। ঠিক এই সময় ঝুপ করে সন্ধ্যা নামল। ছাদের উপর চিত হয়ে পড়ে আছেন খাদু মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে। ঠোঁটের কষ বেয়ে চুইয়ে পড়ছে গ্যাজলা। প্রচণ্ড আতঙ্কে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা। তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আসলে ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে বলে। সে কি? বাজিটা জেতার জন্য। ও এ তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘুড়িটা ওর কোনো স্যাঙাতের হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আমাকে দেখে। কিন্তু আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘুড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গেছিলাম, আপনারই মতো আমিও। 20,000 টাকা বাজি। এইরকম বিকেল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘুড়িতে সুতো বাঁধতে যাচ্ছি, তখন পিছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর 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 কি? তারপর কি? তারপর আবার কি? এই গুন্ডা খাদু মল্লিক আমাকে পিছন থেকে এক ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিস থেকে পা পিছলে দুর্ঘটনা কারোর কাছেই অস্বাভাবিক মনে হবে না। এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল, তার কোনো স্যাঙাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটল। সবাই দেখল বাজি জিতেছে খাদু মল্লিক। 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করল। তার সামনে এ কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘুড়ি লাটাই খসে পড়ল। স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা
অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ফটিকবাবু, ঘুড়িটা আপনি ভালোই ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। ঠিক ঠিক ঠিক। শুনছিলেন গল্প কালো ঘুড়ি, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর সুমিতা, ফটিকবাবু সঞ্জয়, অবিনাশ, সৌভিক এবং খাদু মল্লিক অরূপ। মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।